নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। An eye to an eye can make the whole world blind. এই কোট থেকেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের অনুষ্ঠানে আমরা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, মোহনদাস করমচাঁদ গান্ধী বা ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী, যাকে নিয়ে যত আলোচনা সমালোচনাই হোক না কেন তিনি সকলের ঊর্ধ্বে। আজকের অনুষ্ঠানে আমরা তাকে আরও কাছ থেকে জানব। শুধু তার ফ্রিডম স্ট্রাগল বা তাকে স্বাধীনতা সংগ্রামী হিসেবেই আমরা চিনি, এছাড়াও এর বাইরেও উনি অনেক অবদান রেখে গেছেন আমাদের জীবনে। আর সেটা নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমার স্টুডিওতে এসে পড়েছেন ডক্টর সুরজিৎ সেনগুপ্ত, অ্যাসোসিয়েট প্রফেসর, এমবিবি কলেজ। প্রথমে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার। কেমন লাগছে আপনার এখানে এসে? খুব ভালো লাগছে, অনেকদিন পরই এসছি দূরদর্শনে, খুবই ভালো লাগছে। প্রথমে আপনার কাছে আমি আসবো এবং জানতে চাইবো যে গান্ধীজির প্রথম জীবন কি করে শুরু, গান্ধীজি কি করে এলেন ভারতের মাটিতে? প্রথম জীবন জানতে হলে এটাই বলতে হয় 1869-এ গান্ধীজি জন্মগ্রহণ করেছিলেন পোরবন্দরে, গুজরাতে। তারপরে আস্তে আস্তে গান্ধীজি বড় হলেন, ওনার এডুকেশন কমপ্লিট করলেন টিল গ্র্যাজুয়েশন ইন্ডিয়াতে। তারপরে উনি ইংল্যান্ডে গেলেন, গিয়ে ওখানে ল পড়তে গেলেন, লন্ডনে ল পড়ে তারপরে উনি আবার ভারতবর্ষে ফিরে এলেন। ফিরে আসার পরে কয়েকটা দিন এখানটায় ছিল। তারপর গান্ধীজি সাউথ আফ্রিকায় গেলেন ল প্র্যাকটিস করতে। তো ল প্র্যাকটিস করতে ওখানে যখন সাউথ আফ্রিকায় গেলেন, তখন ওখানে গিয়ে তখন যে সাউথ আফ্রিকায় ইন্ডিয়ান ইমিগ্রেন্টস যারা ছিলেন, অ্যান্ড ইভেন হি হিমসেলফ কিন্তু অনেক অনেক ডিসক্রিমিনেশনের মুখে উনি পড়েছিলেন, যেমন কাস্ট ডিসক্রিমিনেশন, রেশিয়াল ডিসক্রিমিনেশন। তারপর সাউথ আফ্রিকায় কিন্তু যে ইন্ডিয়ান ইমিগ্রেন্টস যারা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু গান্ধীজি অনেক কাজ করেছেন। যেমন ফোনেক্স সেটেলমেন্ট ডরবানে উনি চালু করেছিলেন, দ্যাট ইজ কমিউনিটি লিভিং। তারপর দীর্ঘ 21 বছর উনি সাউথ আফ্রিকায় ছিলেন। তারপর উনি ইন্ডিয়াতে ফিরলেন। যখন উনি ইন্ডিয়াতে ফিরলেন তখন কিন্তু আমরা গান্ধীজিকে ভালো করে চিনতে পারছি যে মানে উনার এন্ট্রি ইনটু দ্য ফ্রিডম স্ট্রাগল। হ্যাঁ, সেই ফ্রিডম স্ট্রাগলেরই কিছু একটু পার্ট, কারণ আমরা কিন্তু গান্ধীজিকে স্বাধীনতা সংগ্রামী হিসেবেই চিনি। সেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, এগুলো নিয়েই চিনি। এটা সম্পর্কে কিছু বলেন। দেখুন, গান্ধীজি যখন ইন্ডিয়াতে এই যে 21 বছর পর ফিরলেন সাউথ আফ্রিকার থেকে, কিন্তু তখন যেটা গান্ধীজি সাউথ আফ্রিকায় দেখে এসেছিলেন যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, অ্যান্ড হি হিমসেলফ ওয়াজ মেনি এ টাইমস ডিসক্রিমিনেটেড। তারপর যখন ইন্ডিয়ান সোসাইটিতে উনি যখন ফিরলেন, তখন কিন্তু ইন্ডিয়ান সোসাইটির যে একটা অবস্থা ছিল, একটা পরিবেশ ছিল, মানে ইট ওয়াজ নট মানে টোটালি এ হেলদি পাথ। সব জায়গায় চতুর্দিকে দেয়ার ওয়াজ ডিসক্রিমিনেশন, কাস্ট নিয়ে আপনার ডিসক্রিমিনেশন, ডিফারেন্ট অ্যাসপেক্টসে ডিসক্রিমিনেশন। কোথাও মানে ওই রকম পিসফুল, কোথাও মানে দেয়ার ওয়াজ নো মানে ইকুয়ালিটি। ওমেন অ্যাসপেক্ট বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, এগ্রিকালচারাল অ্যাসপেক্টে বলুন, সোশ্যাল অ্যাসপেক্টে বলুন, এই সম্মুখীন কিন্তু উনি হয়েছিলেন। তারপর উনি আস্তে আস্তে ইয়েস হি এন্টার্ড ইনটু দ্য ফ্রিডম স্ট্রাগল। কিন্তু যখন উনি ফ্রিডম স্ট্রাগল এন্টার করলেন, ইট ওয়াজ নট দ্যাট ইজি, বিকজ ইট টুক এ টাইম। একদিনে চট করে তো সেটা হয়নি, খুব আস্তে আস্তে। বিকজ আজকের দিনে আমরা জানি দ্যাট গান্ধীজি ইজ এ লিডার। ওনার মধ্যে সেই যে লিডারশিপ কোয়ালিটিটা, যে একটা মানে ইন্ডিপেন্ডেন্সকে পেতে গেলে কিসের সব থেকে প্রয়োজন বেশি, রাইট? একটা মুভমেন্ট ধরুন বিশ্বে অনেক ধরনের মুভমেন্ট আছে, হয়েছে, যেমন there are different types of movements, but Indian freedom struggle movement is something unique and specific because of Gandhiji. Because আমরা যদি গান্ধিয়ান ফিলসফি দেখছি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গান্ধীজির যে ফ্রিডম স্ট্রাগল ছিল, যখন উনি এন্ট্রি করলেন ফ্রিডম স্ট্রাগলে, ওনার মূল মন্ত্র কি ছিল? নন ভায়োলেন্স, সত্যাগ্রহ অ্যান্ড ট্রুথফুলনেস। এই তিনটে বিষয়, দিস ওয়াজ দ্য তিনটে অস্ত্র টু অ্যাচিভ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। আজকের দিনে আমরা কিন্তু এই বিষয়গুলোকে জানি গান্ধিয়ান ফিলসফি। ইয়েস, আপনি কারেক্টলি বলেছেন
যখন উনি ইন্ডিয়ান সিনে ঢুকলো, দেখুন এত স্বল্প সময়ের মধ্যে গান্ধীজির এই যে হিস্টোরিক্যাল মুভমেন্ট বলাটা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু জাস্ট আমি একটু মেনশন করছি যে মানে ভেরি স্পেসিফিক অ্যান্ড সিগনিফিক্যান্ট মুভমেন্ট যেটা আমরা ইন্ডিয়ান হিস্ট্রিতে জানি বিকজ অফ দ্য গান্ধীজি। যেমন সব থেকে প্রথম আপনার চম্পারণ মুভমেন্ট, দান্ডি মার্চ যেটা আমরা সল্ট মুভমেন্ট বলেও পরিচিতি, খেদা মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এরকম অনেক ধরনের মুভমেন্টস গান্ধীজি করেছিলেন উইথ দ্য সাপোর্ট, ফুল সাপোর্ট অফ ইন্ডিয়ান পপুলেশন। একটাই মন্ত্র ছিল, দ্যাট টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ অ্যান্ড অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স। কিন্তু ফাইটটা কিভাবে ফাইট? বিকজ থ্রু নন ভায়োলেন্স, থ্রু ahimsa, through satyagraha and through civil disobedience, not a violent riot. So which is very unique and specific as far as Indian society যদি concern হয়। আর এই বিষয়গুলোই আমরা জানি because when we see the history, আমরা যদি ইতিহাস দেখি and when we see the political aspect, তাহলে আমরা বিশেষ করে গান্ধীজির political aspect, that he was a political leader, okay, he was and মানে রেভলিউশন যেটা আনার জন্যে উনি যে কন্ট্রিবিউশন করেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা খুবভাবেই জানি, হিজ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা। তো খুব স্বল্প সময়ের মধ্যে ইয়াস, আমরা যদি গান্ধীজিকে নিয়ে আরও অন্য স্পেক্টে আলাপ করি, দেন হিস্টোরিক্যাল স্পেক্ট এই মুভমেন্টগুলাই ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ব্রিং, এই যে এতগুলো মুভমেন্ট, এগুলো কিন্তু এতটা সহজ ছিল না, একদম না, এতটা সহজ একদমই ছিল না। বিকজ চট করে মানে গিভিং এ কল ফর ইন্ডিপেন্ডেন্স, তারপরে যে সবাই চলে আসাটা, ইট ওয়াজ নট দ্যাট ইজি। এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওনার মধ্যে যে কোয়ালিটিস ছিল, উনি লোকের সাথে কিভাবে মিশতেন, কিভাবে ওনার লিডারশিপ কোয়ালিটিগুলো উনি অ্যাপ্লাই করেছিলেন, বিকজ তারপরে দেখা গেল দ্যাট ইয়েস, উইথ ওয়ান কল দ্য হোল নেশন ওয়াজ উইথ হিম। এই ফ্রিডম স্ট্রাগলের পার্টটা কিন্তু আমরা মোটামুটি অল্প বেশি অনেকেই জানি, এছাড়াও ওনার অনেক কন্ট্রিবিউশন রয়েছে আমাদের সোসাইটির প্রতি। প্রথমেই আমি যেটা বলতে চাইবো, ওনার কন্ট্রিবিউশন টুয়ার্ডস সোশ্যাল অ্যাসপেক্টসটা কি ছিল? ধরুন এই যে আপনি এটা কারেক্টলি বলেছেন দ্যাট ওনার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, ইয়েস আমরা এটা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ে আসছি। এটা ছাড়া অ্যাপার্ট ফ্রম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা যদি দেখি ওনার সোশ্যাল কন্ট্রিবিউশনটা, দ্যাট মিনস আমাকে এখানে বলতে হয় যে গান্ধীজির সোশ্যাল কন্ট্রিবিউশন ওয়াজ ইম্যান্স অ্যান্ড এন্ডলেস, রাইট? মানে উনি সবটা এসপেক্ট, বিকজ দ্য নাম্বার অফ সোশ্যাল ইভেলস হি ফট এগেনস্ট, right from আপনার child marriage, dowry system, parda system, then coming to the caste discrimination, because Indian society, okay, আমরা একটা সব সময় জানি, আমরা হিস্ট্রি দেখলে আমরা জানতে পারি that the caste discrimination was one of the important part in India. গান্ধীজি কখনোই কাস্টকে উনি বিশ্বাস করতেন না, বিকজ ওনার মধ্যে কি ধারণা ছিল, ভাবনা ছিল, that everybody is equal, হিউম্যানিটি কামস ফার্স্ট। উনি কখনই কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, সেক্সের মধ্যে কিন্তু উনি কোনো মানে ভাগ আনেননি, বিভেদ মানেননি। ইয়া, প্লাস হি লঞ্চড নেশন ওয়াইড ক্রুসেড টু ফাইট এগেনস্ট দ্য কাস্ট ডিসেবিলিটি। কামিং টু দ্যাট, আবার আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে আনটাচেবিলিটি, রাইট, এইটার এগেনস্টেও উনি নাম্বার অফ মানে অ্যাটেম্পট নিয়েছেন that how to abolish untouchability, because untouchability দেখতে হলে ইন্ডিয়ান সোসাইটি আমরা দেখতে পারি আমাদের হিস্ট্রিতে that number of atrocities that was মানে চলছিল, হ্যাঁ, it has a huge history back then, the number of atrocities, and Gandhiji himself এই untouchability community গ্রুপের নাম দিয়েছিল হরিজন, people next to God, okay, that means he was giving the respect. Then ইয়েস, আমাকে এখানে এটাও বলতে হয় যে সুপারস্টিশিয়াস বিলিভ না, গান্ধীজি অনেকটা ফাইট করেছেন, ওকে, যেমন আমাদের সোশ্যাল অ্যাসপেক্টে উইডো রিম্যারেজ, ওকে, ওমেন অ্যাসপেক্টে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন্স ইমানসিপেশন, মানে এই যে সোশ্যাল ইস্যুস, দেখুন একটা সমাজ কখন আমরা বলবো যে হেলদি সোসাইটি when there is no social evils as such, right? কিন্তু গান্ধীজি সাউথ আফ্রিকায় এগুলো দেখে এসেছিলেন, এসে অ্যাগেন ইন ইন্ডিয়ান সিনারিও এই বিষয়গুলোই কিন্তু উনি সম্মুখীন হচ্ছিলেন। সো মানে ইকুয়ালি
যে ওনার পলিটিক্যাল অ্যাসপেক্ট, ওনার হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট, যেটা অ্যাজ এন ফ্রিডম ফাইটার ওনার যে কন্ট্রিবিউশন, দ্যাট মিনস হি হ্যাভ ইকুয়াল কন্ট্রিবিউশন ইন দ্য সোশ্যাল অ্যাসপেক্ট। ওকে, উনি কি না করেছেন, হি অলওয়েজ সেড দ্যাট, যে আমরা আজকের দিন ধরুন আমরা জেন্ডারের কথা বলি, রাইট, ইজ ভেরি কমন, বাট উনি তখন বলে গেছেন দ্যাট বোথ ম্যান অ্যান্ড ওমেন আর ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, আমি এই অ্যাসপেক্টেই আসছি এখন। একটা সেকেন্ড, হ্যাঁ, এই যে মুভমেন্টের কথাগুলো বললাম, যে হিস্টোরিক্যাল মুভমেন্ট গান্ধীজি যেগুলো লঞ্চ করেছিলেন, সিভিল ডিসওবিডিয়েন্স আর এক্সেট্রা, চম্পারণ, প্রত্যেকটা মুভমেন্টে কিন্তু গান্ধীজি ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছে টু দ্য ওমেন। এই মুভমেন্টগুলো শুধু পুরুষদের নিয়ে ফট হয়নি, দ্যাট মিনস উনি কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছেন। গান্ধীজি কি বলতেন, দ্যাট বোথ ম্যান অ্যান্ড ওমেন আর ইকুয়াল, women should not stay within the four walls of the house. Yes, as a mother, as a woman, তাদের কিছু রেসপন্সিবিলিটিস, ডিউটিস আছে, কিন্তু আদার দেন দ্যাট তাদের কিন্তু বাইরেও পরিচিতি আছে। আজকের দিনে আমি সেটাই বলছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখন উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, বিভিন্ন স্কিমস লঞ্চ হচ্ছে মেয়েদেরকে প্রমোট করার জন্য, ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার ব্যাপারে ওদেরকে মানে জোর দেওয়া হচ্ছে। কেন কি একটা সমাজ তখনই আপলিফট হয় যখন মহিলারা উন্নত হয়, মহিলারা ডেভেলপড হয়, কারণ আমাদের শিক্ষাটা শুরু হয় ঘর থেকে। তো মায়েরা যদি এগিয়ে না যায় তাহলে সন্তানরা সেরকম মানসিকভাবে সুস্থ থাকবে না। হ্যাঁ, তো সেই ব্যাপারটা তিনি তখন ভেবেছিলেন, আজকে থেকে এত বছর আগে। তো সেক্ষেত্রে আপনার কি বলা আছে? ইটস ভেরি রেলিভেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট অ্যান্ড পার্টিনেন্ট কোয়েশ্চেন যেটা আপনি তুললেন, রাইট? আচ্ছা দেখুন, ওমেন এম্পাওয়ারমেন্ট যখন আমরা বলছি, ইয়েস, ইট ইজ ভেরি কমন ইন টুডেস কনটেক্সট, কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের সাথে গান্ধীজি কিন্তু স্ট্রেস ইভেন দিয়েছিল ওমেন ইমানসিপেশন। ইমানসিপেশন বলতে ফ্রিডম অফ দ্য ওমেন। আপনি পাওয়ার দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন একজন নারীকে, কিন্তু তার স্বাধীনতা নেই, সো শি ক্যানট ইউজ দ্যাট পাওয়ার। তো ফার্স্ট কামস দ্য ইমানসিপেশন। কেন ডাউরি, পণ প্রথা নিয়ে দ্য ওমেন দে ওয়ার টর্চার্ড, ওকে, চাইল্ড ম্যারেজ। তো গান্ধীজির কনসেপ্ট, ইয়েস, গান্ধীজি তখন কিন্তু এগুলো বলে গেছিলেন, বিকজ his broad-mindedness for the society, for the community at the familial level, because আমার সমাজ একটা পরিবার থেকে শুরু হয়, every family is unique। তাহলে আপনি কারেক্টলি বলেছেন, একটি নারীর শিক্ষা, a woman's education and women empowerment was very, very important parameter for Gandhiji for India's progress, right, for India's progress। তার জন্যে কিন্তু গান্ধীজি নাম্বার অফ ইনিশিয়েটিভ উনি নিয়েছিলেন ডিউরিং হিজ টেনিয়ার অ্যান্ড ডিউরিং হিজ টাইম, যে নারীদেরকে কিভাবে, ওকে, দ্যাট টু গিভ ডিউ ইম্পর্টেন্স, ডিউ স্টেটাস, ডিউ ডিগনিটি, ওকে, দেন ওমেন্স রাইট, ওকে, দ্য সিভিল রাইটস। দ্য রাইটসের কথা যখন আসে, ইটস নট অনলি দ্য ম্যান, ওকে, যারা পুরুষরাই শুধু তাদের রাইটস আছে, মহিলাদের নেই, নারীদের নেই, নো, ইট ওয়াজ নট লাইক দ্যাট। গান্ধীজি সব সময় ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছে, ইভেন ইন দ্য সিভিল রাইটস। একটি ওমেন, একটি নারীর কি কি রাইটস আছে, বাড়িঘরে কি রাইটস আছে, ওকে, ইন দ্য ফ্যামিলিতে কি রাইটস আছে, অ্যাজ ফার অ্যাজ দ্য প্রপার্টিজ কনসার্ন কি রাইটস আছে, ইন দ্য পলিটিক্যাল অ্যাসপেক্ট, ইন দ্য ইকোনমিক অ্যাসপেক্ট, in the cultural aspect, in the religious aspect, in every aspect, Gandhiji kintu he talked about importance and giving power, emancipation of women at every stage of the life, right? Yes, আজকের দিনে আমরা দেখছি number of programs, policies the government side থেকে আমাদের আসছে, okay, beti bachao beti padhao, okay, girl child education, okay, this number of schemes are coming, okay, কিন্তু the মূল সূত্র যা ছিল, it was laid down by Mahatma Gandhi, the father of the nation। হ্যাঁ, এখন যেটা জানতে চাইবো আমি, যে 30 জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিনকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি, তো এই জিনিসটা আমাদের সোসাইটিতে কতটা ইম্প্যাক্ট দিচ্ছে? দেখুন, এই যে আজকের সোসাইটি যদি বলি, আজকের সোসাইটি কি, ইজ এ মডার্নাইজ সোসাইটি, রাইট, ইজ এ টেকনোলজি বেসড সোসাইটি, রাইট। আজকাল আমরা ডিজিটাল ইন্ডিয়ার উপরে কথা বলছি,
উই আর ওয়েস্টার্নাইজড, উই আর ইন্ডাস্ট্রিয়ালাইজড। এই টাইমে ভেরি কারেক্টলি যে আমরা শহীদ দিবস, মাইট্রেস ডে, যেটা 30th January, okay, the day when Gandhi was assassinated, which is the saddest part of our country. রাইট। শহীদ দিবস, মাইট্রেস ডে, আজকের দিনে ইট ব্রিংস সার্টেন মেসেজ আজকে আমাদের সমাজে যারা যুবকরা রয়েছে, দ্য ইয়ং পপুলেশন, বিকজ দে আর দ্য ফিউচার সিটিজেন। হ্যাঁ, সেটাই যে মানে দেখুন আজকের দিনে আমরা এতটাই সেলফ সেন্ট্রিক হয়ে গেছি, তখনকার দিনে ওদের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু স্যাক্রিফাইস করে দেশের জন্য এতটা স্ট্রাগল করেছেন, শহীদ হয়ে গেছেন, অত ভাবেননি। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কতটা রেলেভেন্ট। ইয়া, এটাই আমি বলছিলাম কতটা রেলিভেন্ট, বিকজ ইট ইজ ভেরি ভেরি রেলিভেন্ট। কিন্তু এখানটায় একটু ক্রাইসিস রয়ে গেছে। এই যে আমি বললাম টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, এই যে আমাদের বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, মডার্নাইজেশন, ক্রাইসিসটা কেন রয়েছে? বিকজ আমাদের সেই মেসেজটা আমাদের ইয়ং জেনারেশন কাছে পৌঁছছে না। বিকজ এই যে 30th January, যেটা মাইট্রেস ডে, শহীদ দিবস, কতটা ইম্পর্টেন্ট ডে এটা। বিকজ এই দিনটা, এই দিবসটা কিন্তু আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে। ওকে, দ্য পেট্রিয়টিক সেন্স, দ্য ফিলিং অফ অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ওকে, যে আমাদের প্রাইড, যে আমাদের ফাদার অফ দ্য নেশন ওয়াজ অ্যাসাসিনেটেড এই দিনটায়। এই দিনটা উদযাপন হয় যেমন রাজঘাট, যেমন ফুল দেওয়া হচ্ছে, হোমেজ দেওয়া হচ্ছে, অ্যান্ড নেশন ওয়াইড, ওকে, 2 মিনিটের সাইলেন্স অবজার্ভ করা হয়। কিন্তু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা কতজন জানি? আমরা কতজন জানি? ভেরি কারেক্টলি আপনি বলেছেন, আজকাল ইন্ডিভিজুয়ালিস্টিক, ওকে, আমাদের ছাড়া আমরা কিছুই জানি না। কিন্তু একটা সমাজে থাকতে হলে, একটা সোসাইটিতে থাকতে হলে, একটা কমিউনিটিতে থাকতে হলে, উই হ্যাভ টু রিমেম্বার এই যে আমাদের ফ্রিডম ফাইটার্স, স্পেশালি মহাত্মা গান্ধী অ্যান্ড মেনি আদার ফ্রিডম ফাইটার্স আর দেয়ার, ওকে, সেলফলেসলি তারা কিন্তু ইন্ডিয়ার জন্য স্যাক্রিফাইস করেছেন। দে হ্যাভ নেভার গিভেন এ সেকেন্ড থট, রাইট? এই যে ইম্পর্টেন্স, এই যে ভ্যালার, উই আর সো প্রাউড, এটা আমাদের প্রাইড। কিন্তু এই মেসেজগুলো, এই বার্তাগুলো, এই বিষয়গুলো যা আমাদেরকে জানতে হবে, দেখুন জাস্ট বইয়ের পাতায় লেখা আছে সেটা জানলে হবে পড়ে না, গেলাম, সেটাতে না, আমাদের সেটা জানলে মানে হলো কোনো না। লাভ হচ্ছে না। বিকজ এইটাই আমরা করছি, দ্যাট জাস্ট মাগিং আপ টু পাস ইন দ্য এক্সামিনেশন। Right. কিন্তু বেসিক, তার মূল কেন আজকের দিনে দেখুন, আপনি স্কুল কলেজে যান তো কোনো একটা ছাত্র আপনাকে প্রশ্ন কি করে, আমি যেমন কলেজে আছি, রাইট, আমি যদি বলি 30th January মাইট্রেস ডে হিসাবে পালন করা হচ্ছে, কিন্তু কোনো ছাত্র কিন্তু আমাকে জিজ্ঞেস করছে কেন স্যার, কেন সেটা পালন করা হচ্ছে, Right. 30 জানুয়ারি কেন পালন করা হচ্ছে, তার কি বিশেষ ভূমিকা রয়েছে, রাইট? এই যে মেসেজগুলো, দেখুন শুধু স্কুল কলেজ বললে হবে না, এই বিষয়গুলো আমার বাড়িঘর থেকে শুরু করতে হবে, রাইট? ইন এভরি অ্যাসপেক্ট, নট অনলি স্কুল কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন, এরকম অনেকে আছে ইনস্পাইট অফ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, ধরুন স্কুলের গণ্ডিতে পৌঁছতে পারছে না, তাহলে সেই বাচ্চাগুলো কি জানবে না অ্যাবাউট গান্ধীজি? অফকোর্স জানবে। জানতেই হবে। একটি ছেলে, একটি মেয়ে যারা জুলজিতে অনার্স করছে, এমএসসি করছে, জুলজি সিলেবাসে গান্ধীজি নেই, তো তারা কি গান্ধীজির ব্যাপারে জানবে না? অফকোর্স জানবে, রাইট? অফকোর্স জানবে। কোথা থেকে জানবে? ইয়েস, ফ্রম দ্য স্কুল উই স্টার্ট, রাইট? তারপর আমার মিডিয়া রয়েছে, ওকে, আজকের দিনে যেমন আমরা দেখতে পাচ্ছি দ্যাট আমরা সো মাচ এনগ্রোসড ইন দ্য সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট হয়ে মিডিয়া, পড়েছি। এই যে অনবরত মেসেজ আদান প্রদান হচ্ছে, কোনো একটা সময় কেউ কি গান্ধীজির মেসেজ কোট করছে, গান্ধীজির ভজন শুনছে, টু প্রমোট খাদি, যেটা গান্ধী বলে গেছিলেন, সেটাকে প্রমোট হচ্ছে থ্রু সোশ্যাল মিডিয়া। সো ওয়্যার উই আর ল্যাকিং, রাইট? এই যে মাইট্রেস ডে একটা ইম্পর্টেন্স ডে, ইভেন গান্ধী জয়ন্তীও আছে, okay, the non-violence day, which is celebrated globally. Yeah, in India we celebrate as a Gandhi Jayanti. Right. কিন্তু এই যে বিষয়গুলো আমার বলার পেছনে কথাটা হলো যে আমরা দিন আসে, দিন পালন হয়, উদযাপন হয়, and then we forget. কিন্তু তাহলে তার ইম্পর্টেন্স, তার গুরুত্বটা কিন্তু
সমাজে আমাদের ইয়ং জেনারেশনের কাছে, যুবকের কাছে সেই ট্রু সেন্সে কিন্তু পৌঁছচ্ছে না। এখান থেকে আমি বলতে চাই উনার ফিলোসফি সম্পর্কে আরেকটু যদি ভালো করে আমার দর্শক বন্ধুদেরকে বলেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন উনার ফিলসফি, কারণ যেহেতু আমরা এখন ইয়াং জেনারেশনের কথা বলছি, তো আমার মনে হয় শুধু ইয়াং জেনারেশন কেন, আমাদের সবার এটা জানা উচিত। রাইট। উনার যেটা ফিলসফি ছিল, দেখুন গান্ধিয়ান ফিলসফি বলতে হলে এখানে তিনটি বিষয় আছে। ফার্স্ট হচ্ছে নন ভায়োলেন্স, দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ ট্রুথফুলনেস, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ সেলফ রিলায়েন্স। এই তিনটা হচ্ছে পিলার অফ গান্ধিয়ান ফিলসফি, রাইট। আজকে দিনে কেন উনি নন ভায়োলেন্স অ্যাডপ্ট করেছিলেন? ওকে, কেন উনি ট্রুথফুলনেস? বিকজ ট্রুথফুলনেস, সততার মধ্যে দেয়ার ইজ এ স্পিরিট অফ উইনিং, রাইট। ওকে, স্পিরিট অফ উইনিং। অ্যান্ড সেলফ রিলায়েন্স, নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি সেলফ সাফিশিয়েন্ট। টুডেস কনটেক্সট আমরা কি দেখছি? আমি নিজেকে না জেনে আমি পর কি করছে এ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, রাইট। অ্যান্ড দ্য নন ভায়োলেন্স, দেখুন বিশ্বে এমন কোনো দেশ নেই যে একটা মুভমেন্ট থ্রু নন ভায়োলেন্স জিতেছে। দ্যাট ইজ হোয়াট ইটস আ প্রাইড। গান্ধীজি ইজ দ্য ফাদার অফ দ্য নেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড। তাহলে নন ভায়োলেন্স উই হ্যাভ টু অ্যাপ্লাই। সেকেন্ড, যেটা আমি বললাম যে নন ভায়োলেন্স অনলি নট কনফাইন্ড টু দ্য ইন্ডিয়ান সোসাইটি, আজকে এটা একটা ইন্টারন্যাশনাল পার্ট। প্রত্যেকটা দেশ দে ওয়ান্ট টু অ্যাডপ্ট নন ভায়োলেন্স ফর দ্য পিস, হারমোনি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, রাইট। এই যে ফিলসফিগুলো, ইভেন ওয়েন উই সি, যেমন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, অস্থিরতার মধ্যে এই পিসটা কি করে আমরা স্প্রেড করতে পারি, যেমন দেখুন এই যে আমাদের কনস্টিটিউশন, সংবিধান, right, the directive principle of the state policy, these are all the principles of Gandhiji. We have Panchayati Raj system, right. Democratic decentralization, local self-government is Gandhian concept. Today it is applicable. We talk about the Swachh Bharat Abhiyan, it's a Gandhian concept. We say sustainable development is a Gandhian concept. Small scale and cottage industry, because Gandhiji বুঝেছিলেন, উনি জানতে পেরেছিলেন that India's backbone হয়েছে the Indian villages, right. Okay, Indian villages, and India lives in her village. Today we have Gram Swaraj. It is Gandhi's concept. Okay, in every aspect of our life, we cannot forget Gandhiji. কোনো না কোনো ভাবে কিন্তু গান্ধীজি আমাদের সাথে জুড়ে আছে। ইন আওয়ার ডে টু ডে লাইফ গান্ধীজি জুড়ে আছে। উনার প্রিন্সিপাল, উনার ফিলসফি, উনার যেটা বার্তা ছিল, in every aspect for all the sections of the society. Okay, উনি কিন্তু কোনো মানে he didn't ভাগ করেনি, ধরুন রুরাল এরিয়া, আরবান এরিয়া, ওকে, কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া or a tribal belt, no, he walked for the whole nation, and that is what he is still relevant. আজ অবধি কিন্তু গান্ধীজি অনেক অনেক তার রেলিভেন্স রয়েছে in every part of our life. Yes, আপনি একটা জায়গায় বলেছিলেন the role of the youth, ইউথের ভূমিকা, রাইট, যুবকের কি ভূমিকা হতে পারে। দেখুন, কারণ আমাদের এখন জেনজি জেনারেশন শুধু মোবাইলে ইনস্টাগ্রাম ঘেটে ঘেটেই হয়ে যাচ্ছে, মানে কোনো জিনিস ডেপথে ব্যাপারটা ওদের মধ্যে নেই। তো সেক্ষেত্রে কিন্তু মানে গান্ধীজি একটা বিশাল বড় ভূমিকা, মানে উনি আমাদের মাঝে না থেকেও সবসময় আছেন। তো সেটা কিভাবে হতে পারে? আপনি খুব কারেক্টলি বলেছেন, ডেপথে নেই, বিকজ আজকাল কি হচ্ছে সব সুপারফিশিয়াল, সারফেস লেভেলে, রাইট। জাস্ট আমাকে পরীক্ষায় পাস করতে হবে, আমাকে এটা জানতে হবে, একটা উত্তর দিতে হবে, ব্যাস ওই সময়টুকুর জন্য সে জানলো, অ্যান্ড দেন ইট ইজ নট গোয়িং ইনটু দ্য ডেপথ, রাইট। আজকের দিনে এইটার সাথে আমি আসছি। দেখুন, আজকের দিনে we are confronting challenges in every step of our life. তাছাড়া আমার সোশ্যাল ইস্যুস অর ইভেলস আপনি যাই বলুন, লাইক ড্রাগ এডিকশন, রাইট, HIV positive, AIDS, corruption, prostitution, okay, child marriage, poverty, etc. হ্যাঁ, যতই অ্যাক্ট হয়ে যাক না কেন, কিন্তু আলটিমেটলি কিন্তু সেরকম ভাবে সফলতা কিছুতেই আমরা দেখতে পাই না। আসছে না কেন? বিকজ আনলেস এন্ড আনটিল উই চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড, রাইট। ওকে, 1961 এ অ্যান্টি ডাউরি প্রভিশন অ্যাক্ট ওয়াজ পাসড,
তাহলে আজকে কি পণ নেওয়া পণ দেওয়া বন্ধ হয়ে গেছে? না, কখনোই না। 2005-এ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ওয়াজ পাসড। আজকেও নারীদের উপরে নির্যাতন হচ্ছে অ্যাট দ্য ডোমেস্টিক লেভেল। তো অ্যাক্টের মতন আসছে, প্রোগ্রামের মতন আসছে, পলিসির মতন আসছে, কিন্তু এখানে মূল মন্ত্র হলো, মূল মেসেজ হলো যে আনলেস অ্যান্ড আনটিল আমরা আমাদের অ্যাটিটিউড চেঞ্জ না করলে কিন্তু কিছুই গিয়ে কমপ্লিট নির্মূল হবে না। সো এভরিবডি হ্যাভ টু কাম। যা আমি বলে গেলাম, আমি করলাম না, তা না। এই যে আমাদের সমাজ যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আজকের দিনে আমরা ইউথের কথা বলছি, দে আর এনগ্রোসড ইন দ্য টেকনোলজি উইথ দ্য মোবাইল অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এর থেকে আমি বলছি না, কেন কি আজকের দিনে ইজ এন ডে অফ অনলাইন সিস্টেম, রাইট? তার পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড রয়েছে। আমাকে আজকে সব কিছু করতে অনলাইনে করতে হবে, তার মানে আমি এখান থেকে দূরে সরে আসতে পারবো না, বিকজ টুডে দ্য সোসাইটি হ্যাজ চেঞ্জড। কিন্তু তার সাথে যে গান্ধিয়ান মেসেজ যেগুলো ছিল, গান্ধিয়ান ফিলসফিক্যাল অ্যাসপেক্ট যেগুলো ছিল, গান্ধিয়ান প্রিন্সিপাল যেগুলো ছিল, সেগুলো কিন্তু খুবভাবেই প্রত্যেককে ওকে আমাদেরকে এগুলোকে মেনে এগিয়ে চলতে হবে। যেমন ভ্যালিউস, বিকজ ইন্ডিয়ান সোসাইটি যদি আপনি দেখেন ইজ সো রিচ ইন ভ্যালিউস। We don't find this type of values all over the world. Okay, because India is looked at the top because of her value system. কিন্তু আজকের দিনে কি হচ্ছে, ডে বাই ডে it is been washing away, erosion in the name of modernization. Yes, আমাকে মডার্ন হতে হবে। মডার্ন হলে আমি আমার যে ট্রেডিশন কাস্টম রিচুয়ালস আমি সব ভুলে গিয়ে আমি মডার্ন হব না, কখনোই না। আমাকে দুটাই বজায় রাখতে হবে। একদম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আপনার কাছে শেষে জানতে চাইবো না, ইনফ্যাক্ট আমার দর্শক বন্ধুদের জানাতে চাইবো যে গান্ধীজির মতাদর্শ কিভাবে আজকের দিনে আমাদের প্রত্যেকের জীবনে কিভাবে কাজে লাগতে পারে, আমার দর্শক বন্ধুদের জন্য যদি একটু বলেন। এটাই বলার যে গান্ধিয়ান ফিলসফি আর প্রিন্সিপাল বলতে হলে ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, কিন্তু আজকের দিনেও কিন্তু প্রত্যেকটা অ্যাসপেক্টে আমাদের কাজে লাগছে। আমরা বাড়ি ঘরে বলি, স্কুল কলেজে বলি, রাস্তাঘাটে বলি, অফিস কাছারিতে বলি, ইভেন আমরা যখন শপিং মলে যাচ্ছি, সব জায়গাতে আমার এইটাই বার্তা থাকলো প্রত্যেকের কাছে, স্পেশালি যুবকদের কাছে, ইয়ং জেনারেশনের কাছে, বিকজ একটি সোসাইটি, একটি সমাজ এগিয়ে যায় উইথ দ্য হ্যান্ডস অফ আওয়ার ইয়ং জেনারেশন। ইউথস, তোমাদেরকে গান্ধিয়ান ফিলসফি প্রিন্সিপাল খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। না জানলে কাউকে জিজ্ঞেস করতে হবে, তোমাদের মধ্যে সেই ইন্টারেস্ট জাগাতে হবে, বিকজ গান্ধীজি ইজ আওয়ার ফাদার অফ দ্য নেশন। ওকে, অ্যান্ড উই ক্যানট ফরগেট হিম। উনি অনেক কিছু দিয়ে গেছেন, সেইগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান সোসাইটি আমরা অনেকটা এগিয়ে চলে গেছি, কিন্তু আরও অনেক কিছু কাজ রয়ে গেছে। এটা তোমাদের দায়িত্ব যে তোমরা এগিয়ে আসো, ইন ট্রু সেন্স এই ফিলসফি, এই প্রিন্সিপালগুলো ফলো করো, অ্যান্ড আই এম শিওর দ্যাট এ ডে উইল কাম যেরকম আমরা আছি এর চেয়ে আরও ভালো সুস্থভাবে আমাদের সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং এত সুন্দর একটা নলেজ ইম্প্যাক্ট আমাদের উপর রেখেছেন। আমি জানি আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই আজকে অনেকটা লাইফ লেসন পেয়েছেন। মহাত্মা গান্ধী এমন একটা নাম যার থেকে আমরা কখনোই দূরে থাকতে পারবো না, এবং আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যে কাজগুলি উনি শুরু করে গেছিলেন, যে কাজগুলিকে উনি মনে করতেন যে আমাদের দেশের জন্য, আমাদের জন্য যুগোপযোগী, সেগুলো আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। ওই উনার কথাতেই যদি আমি বলি, বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের নিজেদের মধ্যে আগে ওই চেঞ্জেসগুলো আনতে হবে, তবেই আমরা আমাদের সমাজকে এবং আমাদের আশেপাশে পুরো সোসাইটিটাকে আস্তে আস্তে চেঞ্জ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।